এই পাইপ দুটোর হাইট সেম, এই পাইপ দুটোর যে ব্যাসার্ধ রয়েছে এই দুটো সেম, কোনো সমস্যা নেই। এবারে এই যন্ত্র দিয়ে আমরা কি করছি, এখান দিয়ে আমরা জল পাঠিয়ে দিচ্ছি বা কোনো তরল পাঠিয়ে দিচ্ছি। এখন এই যন্ত্রটাকে আমরা বলছি ভেঞ্চুরিমিটার। আর এই যন্ত্রের সাহায্যে আমরা কি মাপতে পারি, সবচেয়ে বড় কথা এটা। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো তো, এই যদি আমি এই জায়গাটায় ক্ষেত্রফল হিসেবে তুলনা করি, খেয়াল রাখো এই জায়গার ক্ষেত্রফল যা, এই জায়গার ক্ষেত্রফল কি এক নয়? এই জায়গায় আরো একজন এসছে, মনীষা দাস। ওকে মনীষা দাস, ওয়েলকাম। তোমরা ঘুমোচ্ছিলে ঘরে, স্যার আজকে ঘুমানোর সুযোগ করে দিয়েছে তোমাদের, খুব সুন্দর। ওকে, তাহলে এই জায়গায় পাইপের ক্ষেত্রফল বেশি, এই জায়গায় কম। এই যন্ত্রের সাহায্যে আমরা কি করি, সবচেয়ে বড় কথা, এই যন্ত্রের সাহায্যে আমরা কি করি, এটাকে আমরা বলছি ভেঞ্চুরিমিটার। ঠিক আছে, এর সাহায্যে আমরা প্রতি সেকেন্ডে, এর সাহায্যে আমরা প্রতি সেকেন্ড সময়ে তরল প্রবাহের হার মাপতে পারি। ভেঞ্চুরিমিটার, এর সাহায্যে আমরা প্রতি সেকেন্ডে তরল প্রবাহের হার মাপতে পারি। বার্নৌলির প্রিন্সিপাল কি? চাপ শীর্ষ, উচ্চতা শীর্ষ আর বেগ শীর্ষ, সমষ্টি ধ্রুবক। যদি এই পাইপটাকে আমি যদি এরকম ভাবে রাখি, তাহলে নিচে থেকে উচ্চতা এই পয়েন্টের জন্য যায়, এই পয়েন্টের জন্য তাই। অনুভূমিক রাখলে তাহলে উচ্চতা ধ্রুবক হয়ে গেল। এবারে আমরা যেটা শিখেছিলাম সেই আগের দিনে, যেটা আমরা সেই ফু দিয়ে দেখাচ্ছিলাম, বেগ বেড়ে গেলে চাপ কমে যায়, ঠিক না? তুমি একটা জিনিস দেখো তো, জল যদি বা তরল যদি এইখান দিয়ে ঢোকে, আচ্ছা ধরে নাও এগুলো পুরোটা তরল সরবরাহ হচ্ছে, তরল, ঠিক আছে? তাহলে তরল এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে বেরোচ্ছে, এই পয়েন্টের যা ব্যাসার্ধ, এই পয়েন্টেরও না হয় তাই ব্যাসার্ধ। কিন্তু সমস্যাটা কোথায় ক্রিয়েট হয়েছে? সমস্যাটা ক্রিয়েট হয়েছে এই জায়গাটায়। এই অংশের ক্ষেত্রফল ধরে নাও A1, এই অংশের ক্ষেত্রফল A2। আমাকে তোমরা সবাই মিলে উত্তর দাও, A1 এবং A2 এর ভেতরে কে বড় কে ছোট? সবাই মিলে উত্তর দাও, কে বড় কে ছোট? A1 বড়, A2 ছোট। সবাই মিলে। হ্যাঁ ওটাই। A2 ছোট, A1 বড়। তাহলে A1 গ্রেটার A2। এবার আমি একটা কথা বলি, আচ্ছা বলো তো, যেখানে ক্ষেত্রফল বেশি সেখানে তরলের বেগ বেশি না কম? আমি খুব সহজ করে উদাহরণ দিচ্ছি। আমরা ধরে নাও ফুল গাছে জল দিচ্ছি, বাড়িতে যে পাম্প পাওয়া যায়, ছোট ছোট পাম্প, ওই পাম্প যেটা দিয়ে বাড়ির ছাদে জল তোলে, ভালো করে বুঝবে, ওই পাম্পের যে সেই নার্সারিতে যে ফুল গাছে জল দেওয়ার জন্য যে পাইপ, ডেলিভারি পাইপ ব্যবহার করা হয়, ওই পাইপ দিয়ে জল যাচ্ছে, পাইপের মুখটা চেপে ধরলেই জলের স্পিড বেড়ে যায় না? আরে হ্যাঁ বল রে ভাই। হ্যাঁ স্যার, ওই ক্ষেত্রফল যত কমবে জলের গতি বাড়বে। ঠিক ঠিক ঠিক। মনীষা কোনো সাড়া করছে না নাকি? মনীষা দাস, সবাইকে আমার এই টপিকের সাথে মনোযোগ দিয়ে তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। শুধু ডায়মন্ড হারবার ব্যাচই আছে রে ভাই, অন্য কোনো ব্যাচ তো নেই, এটা তো তোদের পার্সোনাল টাইম, ঠিক আছে? আর একটা ব্যাপার কি জানিস তো, আমার না একটুখানি পেটের রোগ করেছে আর কি, আমি সেই কারণেও
তোদের বললাম যে করব কি বলে আজকের অনলাইনটা করব, অনেক রকমের সমস্যা রয়েছে, কিন্তু তোরা যদি সবাই মিলে অনলাইনে সময় মতো না আসিস, আমি 7:30 থেকে অপেক্ষা করছি 8টা থেকে ক্লাস করাবো বলে। আর বাইরে ঠান্ডাও খুব। আরো একটা বিষয় আছে এখানে, সেটা কি একটা ছোট্ট কথা বলি। আমার শাশুড়ি মা, শালাবাবু এখানে থাকে না, আর শাশুড়ি মা কাজ মিটে গেলেই পরের দিন এখানে আসবে। তো আমার ঘরের আরো কিছু সেট আপ ফেট আপ কেনার আছে ওনাকে এনে রাখার জন্য। কথা বুঝতে পারছিস? তো তুই বুঝতে হবে না ভাই, আমিও তো একজন মানুষ রে ভাই। তোরা তোরা কেন দেরি করছিস বল? তো সেইগুলো কেনাকাটা করতে আমাকে যেতেও হবে এক্ষুনি, না হলে হবে না, টাইম হবে না। যাই হোক, এই তো বিষয়। তাহলে একটা জিনিস ক্লিয়ার, ওই যে পাইপের মুখটা আমি চেপে ধরছি, পাইপের মুখটা চেপে ধরলেই ক্ষেত্রফল ছোট হয়ে যাচ্ছে, বেগ বেড়ে যাচ্ছে। তাহলে তুমি একটা জিনিস ক্লিয়ার পরিষ্কার ভাবে বোঝো, এই দুটো অংশে আমি একটু অন্য কালে নিতে চাই। এই দুটো অংশে এইখানটায় যে তরলটা দৌড়চ্ছে এর বেগ v1, আর এখানে যে তরলটা দৌড়চ্ছে এর বেগ v2। এবার আমাকে এটাও আমরা বলতে পারবো যে স্যার v2 গ্রেটার দ্যান v1। ক্লিয়ার? এইবারে এই জিনিসটাকে আরো ভালো করে বুঝি। এবার বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করি। যেখানে বেগ বেশি সেখানে চাপ কম হবে, ইয়েস অর নো? কি রে, মনে পড়ছে না? বার্নৌলির উপপাদ্য তো, বেগ বেশি হলেই চাপ কম, ঠিক না ভুল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সেই হিসাবে এবার ভালো করে বোঝ, এখানে যেহেতু বেগ বেশি, এইখানে তরলটা ঠিক এই পর্যন্ত উঠবে, বেগ বেশি বলেই তরলটা এই পর্যন্ত উঠবে। আর এখানে বেগ কম বলে তরল, আমি এক কাজ করি, উপরের ছোট্ট করে অংশটাকে একটু মুছি, না হলে ছবিটা এই জায়গাটা ক্লিয়ার আসছে না। আমি একটু তাহলে ছেড়ে দিই পুরো ব্যাপারটা, দাঁড়াও। তাহলে এখানে বেগ কম হওয়ার জন্য কি হবে, তরল অনেক দূর উঠে আসবে। তার মানে ঘটনাটা কি হলো স্যার? ঘটনাটা অবশ্যই এরকম হলো, এই দুটো পাইপের তরল স্তরের ভিতরে একটা ছোট্ট পার্থক্য পাওয়া গেল। এই পার্থক্যটাকে আমি কি বলছি? এই পার্থক্যটাকে আমি বলছি এইচ। কথা বোঝা গেল? এই পার্থক্যটা হচ্ছে এইচ। এবার সুন্দর করে খাতায় ছবিটাকে করে নাও। আচ্ছা, এখানটায় তাহলে কি হবে, এখানে যদি চাপ P1 হয় আর এটা চাপ যদি P2 হয়, ওকে, চটপট করো, তাহলে এটা এইচ। ছবিটাকে টুকে নাও। ছবি আঁকা হয়েছে। আচ্ছা, আমাদের যদি লিখতে হয় আমরা কি লিখব? বার্নৌলির উপপাদ্য অনুসারে কি হচ্ছে, দেখবে হাফ, উপপাদ্য অনুসারে হাফ রো ভি স্কয়ার প্লাস, ভালো করে দেখো, এইচ রো জি প্লাস পি, এটা ইজ ইকুয়াল টু ধ্রুবক। এটা আমরা জানি। এবার আমি যদি একে কি, আচ্ছা রো জি দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা ভি স্কয়ার বাই 2g প্লাস এইচ প্লাস পি বাই
রো জি, এটা ইজ ইকুয়াল টু ধ্রুবক। দেখবে আমরা এটাকে বলেছিলাম কি বেগ শীর্ষ, এটাকে বলেছিলাম আমরা উচ্চতা শীর্ষ, এটাকে বলেছিলাম আমরা চাপ শীর্ষ। বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ, চাপ শীর্ষ। আরে স্যার স্যার স্ক্রিন কি লেখা যাচ্ছে? ক্যামেরা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এটা তো আমাকে আমার লক্ষ্য পড়েছে, আমি বলছি এটা তো আরে আগে আমাকে বলবি। স্যার আমরা তো ভাবছি এটা আমাদের প্রবলেম। হ্যাঁ স্যার আমিও। যাত্রী গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা শোন, আমি লিংক আউট হয়ে আবার অন হচ্ছে, হ্যাঁ তোরা কেউ লিভ হোস না, দাঁড়া আমি লিংক আউট হয়ে আবার অন হচ্ছে। हेलो गाइस, किरिस का गाना सुनेगा? नहीं सुनेगा। और डीजे आलोक कोई? एक मास किरिस का सुनेगा गाना? एक मास। ঠিক আছে এবার? हाँ सर ठीक है। ওকে, থ্যাংক ইউ। ওকে, বেশ। এবার এগুলো বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ, চাপ শীর্ষ, এটা আমরা করেছি। আমরা বললাম ওকে স্যার, ঠিক আছে স্যার। এইবারে তুমি এই পুরো জিনিসটাকে এর ক্ষেত্রে প্রয়োগ করো, অর্থাৎ লেখো উপরোক্ত যন্ত্রের ক্ষেত্রে, লেখো উপরোক্ত যন্ত্রের ক্ষেত্রে বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করে পাই। এটাকে আমরা রাফেও ভাবতে পারি। এবার এই জায়গাটা আমরা ধীরে ধীরে লিখছি, কি লিখছি দেখ, উপরোক্ত যন্ত্রের ক্ষেত্রে বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করে পাই। আচ্ছা দেখো, একটা সহজ জিনিস লক্ষ্য করো, ঠিক আছে? এই পয়েন্টের জন্য আর এই পয়েন্টের জন্য, এই পয়েন্টের জন্য বার্নৌলির উপপাদ্য ওই বেগ শীর্ষ, চাপ শীর্ষ, উচ্চতা শীর্ষ ইকুয়াল টু ওই পয়েন্টের জন্যও তো বেগ শীর্ষ, চাপ শীর্ষ, উচ্চতা শীর্ষ এরকম হবে কেসটা। তাহলে এই পয়েন্টের জন্য ভি স্কয়ার বাই ভি ওয়ান স্কয়ার বাই 2g প্লাস পি ওয়ান বা পি ওয়ান বাই রো জি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এই পয়েন্টের জন্য, এই পয়েন্টের জন্য বার্নৌলির উপপাদ্য কি বেগ শীর্ষ, চাপ শীর্ষ, উচ্চতা শীর্ষ যা হবে সেটা যদি ইজ ইকুয়াল টু ধ্রুবক হয়, তার মানে এই পয়েন্টের জন্য বেগ শীর্ষ, চাপ শীর্ষ, উচ্চতা শীর্ষ ইজ ইকুয়াল টু বেগ শীর্ষ, চাপ শীর্ষ, উচ্চতা শীর্ষ প্রত্যেকটা পয়েন্টের জন্য হবে। আমরা যেটা বলেছিলাম বার্নৌলির উপপাদ্য কি বলেছিল, কোন জায়গায় যদি ধারারেখ প্রবাহ হয়, ধারারেখ প্রবাহের প্রতিটি বিন্দুতে বেগ শীর্ষ, চাপ শীর্ষ, উচ্চতা শীর্ষের সমষ্টি ধ্রুবক হবে। তার মানে ঘটনা হচ্ছে যে এই পয়েন্টের বেগ শীর্ষ, চাপ শীর্ষ, উচ্চতা শীর্ষ ইজ ইকুয়াল টু এই পয়েন্টের বেগ শীর্ষ, চাপ শীর্ষ, উচ্চতা শীর্ষ ইজ ইকুয়াল টু এই পয়েন্টের। কিন্তু ঘটনা এখানে একটা মজার বিষয় রয়েছে, যেহেতু এই পাইপটা অনুভূমিক এবং মাটি থেকে সমান উচ্চতায় আছে, তাহলে উচ্চতা শীর্ষ দুজনেরই সমান, তাহলে লেখার দরকার নেই। তাহলে এখানে যদি আমি বলি যে বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করে পাই, তো আমরা কি লিখবো ভালো করে লক্ষ্য করো। আমরা যদি এই জায়গাটায় ক্যাপিটাল এ ধরি, মানে এ পয়েন্ট আর বি পয়েন্ট, ঠিক আছে, তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্টের জন্য আমরা কি লিখতে পারি ভালো করে ভাবো। এই যেটা রয়েছে ভি স্কয়ার, মানে এখানে ভি ওয়ান স্কয়ার বাই 2g প্লাস
P1 বাই রো জি প্লাস এখানটাতে দুজনেই অনুভূমিক হাইট রয়েছে h, এটা ইজ ইকুয়াল টু v2 স্কয়ার বাই 2g প্লাস p2 স্কয়ার বাই রো জি প্লাস h। তো প্লাস h রাখার দরকার নেই, কথা বোঝা গেল? এবারে বেগ দুটোকে একদিকে করো, বেগ দুটোকে যদি তুমি একদিকে করো কি করবে? v1 স্কয়ার বাই 2g মাইনাস v2 স্কয়ার বাই 2g, এইটা ইজ ইকুয়াল টু চাপ দুটোকে একদিকে নিয়ে যাও, চাপ দুটোকে একদিকে নিয়ে যাও, ইজ ইকুয়াল টু কি হবে স্যার? p2 বাই রো জি মাইনাস p1 বাই রো জি। এইটা এবার আমরা কি করব? এবারে আমরা এই জায়গাটায় লিখতে পারি, আরে বুঝতে পারছিস 1 বাই 2g যেই কমন, হ্যাঁ স্যার স্কয়ার মাইনাস v2 স্কয়ার, এইটা যদি হয় 1 বাই রো জি কমন p2 মাইনাস p1, কথা বোঝা গেল? 1 বাই 2g v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার, এটা আমরা বললাম ঠিক আছে, এই পর্যন্ত করো। দেখো জি জি কেটে যাচ্ছে, জি জি কেটে যাচ্ছে। এবারে এই জায়গাটা একটা জিনিস তুমি দেখো, এই যে p1 মাইনাস p2 ভালো করে বুঝবে, এই পয়েন্টের যে চাপ, এই পয়েন্টের যে চাপ p1 মাইনাস p2 মানে এই দুটো চাপের পার্থক্য, মানে কি দুটো চাপের পার্থক্যও তো একটা চাপ, তো সেই চাপটা কত হবে? p h রো জি হয় না? কথা বোঝা যাচ্ছে? ভালো করে ভাববে, এই যে p1 এই পয়েন্টের চাপ, এই পয়েন্টের চাপ p2 ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এই দুটো পয়েন্টের চাপ যদি p1 p2 হয় তাহলে এই চাপের পার্থক্য কত, সেটা কত হবে? চাপের পার্থক্য এখানটা আমরা যদি ছোট্ট করে লিখি, চাপের পার্থক্য, ঠিক আছে, p1 মাইনাস p2 এটা ইজ ইকুয়াল টু h রো জি, চাপের পার্থক্য ইজ ইকুয়াল টু h রো জি। কি মনীষা হালদার বুঝতে পারছো আমার কথাটা? সৌমাল্য, শাহিন শেখ, শাহিন হ্যাঁ, শেখ, স্যার। মৌসুমী, শাহিন শেখ কে রে? অরিত্র বাবু, স্যার বলুন। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এই যদি পুরো সিচুয়েশন হয়ে থাকে তাহলে আমরা কি করতে পারি বলো তো, ভালো করে লক্ষ্য করো, তাহলে আমরা কি পাচ্ছি এই জায়গাটায়, আর আমরা কোথায় গিয়ে থামবো, সবচেয়ে বড় কথা এটা। তাহলে এই জি আউট v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু 2 ইনটু h রো জি বাই নিচে রো, তাহলে এই রো রো আউট, তাই তো? তাহলে 2gh আসছে, মিস্টেক হলো কোথাও নাকি? না ঠিক আছে, তাহলে দেখো এখানটা একটা ছোট্ট মতো একটা জিনিস বেরিয়ে এলো, সেটা কি? এই যে হাইটটা, অর্থাৎ দুটো যে নল, সেই নলের উপরে ভেন্টিলেটরের যে দুটো উচ্চতায় যে তরল ছিল, সেই তরল দুটির হাইট, এটা ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? 1 বাই 2g v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার। তো খেল খালাস হয়ে গেছে, এইটাও মাঝে মাঝে আমাদের দেয়, তো শুকে নাও এটা এই পর্যন্ত। চটপট এই পর্যন্ত টোকো। চটপট এই পর্যন্ত টোকো।
হয়েছে? এবার দেখো একে আরেকটু আমরা ডেভেলপ করতে চাইছি। কিরকম ডেভেলপমেন্ট? আমরা এখান থেকে V2 কমন নিই, ঠিক আছে? আমাদের উদ্দেশ্য কি? আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদেরকে শেখাই, সেটাকে বলে কন্টিনিউটি ইকুয়েশন, ঠিক আছে? কন্টিনিউটি ইকুয়েশন ভালো করে বুঝবে, আগে আমি এটা বলিনি, প্রয়োজন হয়নি। কন্টিনিউটি ইকুয়েশন এই জিনিসটা আগে শিখে নাও। কন্টিনিউটি ইকুয়েশনটা কি? লক্ষ্য করো আমি কি বলছি। এইখানটা ফিরে আসো, এই ছবিতে। আচ্ছা ধরো এইটার ক্ষেত্রফল একটা আছে A1 আর V1। ক্ষেত্রফলের সাথে যদি আমরা বেগ গুণ করি আমরা আয়তন পাই, ঠিক আছে? বেগ মানে কি? s/t, টা যদি 1 হয় তাহলে s মানে সরণ যেটা সেটাই বেগ। 1 সেকেন্ডে যে পরিমাণ সরণ হয় সেটাকে তো বেগ বলা হয়। খেয়াল রাখো, আরেকটু ডিটেইলসে বুঝি। আমরা বেগ v এটা ইকুয়াল টু লিখি s/t, অর্থাৎ সরণ বাই সময়। যখনই কোনো কিছু ডেফিনেশন আমাকে দিতে হয়, খেয়াল রাখবে, হ্যাঁ, যখন কোনো কিছু ডেফিনেশন দিলে নিচেরটাকে 1 ধরতে হয়, একক সময়ে যে সরণ হয় তাকেই বেগ বলে। তাহলে সেই যদি পুরো সিচুয়েশন হয় নিচেরটা যদি 1 হয় তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে? না v s। তাহলে একক সময়ের সরণকে আমরা বেগ বলি। তাহলে আমি এটাকে মুছছি, এটা আমার প্রয়োজন আছে, আমি এটাকে লাগাবো। এইবার একটু খেয়াল রাখো আমি কি করছি, ঠিক আছে? আমরা একটা নতুন জিনিস করছি, কন্টিনিউটি ইকুয়েশন, বা এর বাংলা হচ্ছে ধারাবাহিকতা সমীকরণ। বিষয়টাকে খেয়াল রাখবে আমি ঠিক কোন জায়গা থেকে ভাবছি। দেখো এখানে যে তরলটা ঢুকছে এখানে সে তরলটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে এখানে যে আয়তনের তরল উপস্থিত থাকছে এখানেও সেই আয়তনের তরল সেই মুহূর্তে পার হচ্ছে। কেউ কোথাও তো জমে থাকছে না। ধারাবাহিকতা মানে কি? কেউ কোথাও জমে থাকবে না। ধরে নাও তোমরা ওই যাত্রা প্যান্ডেল দেখোনি, এই জন্য তোমরা এই ব্যাপারটা বুঝতে পারবে না। আচ্ছা ধরে নাও কোথাও একটা বিয়ে বাড়ি গেছো, বিয়ে বাড়ির ঢোকার সময় তোমরা বিভিন্ন গেট দিয়ে ঢুকেছো আর বেরোনোর সময় তোমরা একটা গেট দিয়ে বেরোচ্ছো। তাহলে সব গেটগুলো দিয়ে যে ঢুকেছো সেটা সমষ্টি মানেই তো যে যে গেট দিয়ে তোমরা বেরোচ্ছ। এখানটায় এই জলটা বা তরলটা এর ভিতর দিয়ে যাচ্ছে, এটার অর্থ এই ক্ষেত্রফলের সাথে এই যে বেগ গুণ করে দিলে এই জায়গার আয়তন যা, এখানে আয়তন তাই হবে। যদি এই আয়তন তাই না হতো তাহলে এখানে জল জমে যেত আর এখানে তার পরের সময় তো জল ঢুকতো না। তাহলে ধারাবাহিকতার সমীকরণ আয়তন ইনটু বেগ, এই অংশের আয়তন ইনটু বেগ মানে এই অংশের আয়তন ইনটু বেগ, এইটা খেয়াল রাখো। তাহলে a1 v1 এটা সমান a2 v2। তাহলে v1 বাই v2 এটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? v1 বাই v2 এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি a2 বাই a1। কিংবা এই কন্টিনিউটি ইকুয়েশনকে অনেক বই এইভাবে দেখায়। সেটা কি? অনেক বই এইভাবে দেখায় এই ইকুয়েশনটাকে, ভালো করে ভাববে, এই যে av ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা a প্রপোর্শনাল টু 1 বাই v। ভিটা এখানটা কি? ভিটা হচ্ছে বেগ। কথাটা বোঝা যাচ্ছে? তার মানে তুমি একটা জিনিস করেছো, যেখানে ক্ষেত্রফল কম সেখানে বেগ বেড়ে যাচ্ছে, যেখানে বেগ বেশি সেখানে ক্ষেত্রফল কম। এই জিনিসটা তো তুমি এক্ষুনি করে এলে। এই যে ইকুয়েশনটা করেছো এটা তো সে অনেকটা p1 v1 সমান p2 v2, ঠিক না? চাপ বেশি হলে আয়তনকে কমে যেতে হবে। তো এখানে কি হয়েছে? বেগ বেড়ে গেল। বা এটাকে তুমি এইভাবে ভাবো না, v প্রপোর্শনাল টু f1 বাই a। এক আলাদা ভাবে চিন্তা ভাবনা করা হয়েছে, যেখানে ক্ষেত্রফল কম। ওই কারণেই তো পাইপের মুখটা চেপে ধরলে, ওই কারণে পাইপের মুখটা চেপে ধরলে আমরা কি করি? জলের বেগ বেড়ে যায়। এখানে না একটা বাজে উদাহরণ দিয়ে বোঝানো যায়, কিন্তু এটাকে তোরা কেউ খারাপ ভাবে নিবে না। ছেলেরা তোরা যখন দেয়ালে নাম লিখিস তখন কি করিস? স্যার আর মনে করিয়ে দেবেন না, সব হ্যাঁ, জায়গায় ওইটাই ব্যাপার, কিচ্ছু নয়।
যখন তুই শুশু করে দেয়ালে নাম লিখতে যাবি তখন তুই ক্ষেত্রফলটাকে কমিয়ে দিবি, দিলে কি হবে, স্পিড বেড়ে যাবে, কার কত দূরে যায় করিস তো ওই ব্যাপার। তো সেইটাই আমি বোঝাচ্ছিলাম এখানে, যে ক্ষেত্রফল আর আয়তনকে গুণ করে দিলে সব জায়গায় সেটা সমান হয়, একে বলে ধারাবাহিকতার সমীকরণ। এটাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে, এটাকে খেয়াল রাখতে হবে। আমি এগুলো আজকের স্পেশাল ভাবে ক্লাসটা করছি বলে এটাকে করানোর প্রয়োজনীয়তা মনে করছি, না হলে ব্যাচের মধ্যে হলে এটা করানোর প্রয়োজন হতো না, ঠিক আছে। বেশ, এইবার আমরা এখানে ফিরে আসি। সেটা কি, আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে v2 টাকে কমন নেব। তাহলে পরের লাইন আমরা চলে যাই, h ইকুয়াল টু এখান থেকে যদি v2 স্কয়ার কমন নিয়ে নিই তাহলে এই জায়গাটায় 2g আর এই জায়গাটায় কি পাবো স্যার, ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ রে, এইখানটায় একটুখানি চেঞ্জ করতে হবে। এইখানটায় যে p2 p1 করেছিস তুই ভালো করে ভাব, যেহেতু আমরা কি জানি p1 গ্রেটার p2, তাহলে এই রেজাল্টটা তো নেগেটিভ এসেছে, এই রেজাল্টটা যেই নেগেটিভ আসবে তখন এইটা পুরো ঘুরে যাচ্ছে না, তাহলে এইটাকে আমরা পরের লাইনে কি লিখতে পারি, ভালো করে ভাব। আমি ছোট্ট করে ব্যাপারটা বলে দিচ্ছি আরো ভালো করে। বিষয়টা কি দেখো, যেহেতু p1 গ্রেটার p2 তাই p2 p1 ইকুয়াল টু নেগেটিভ, এইটাকে খেয়াল রাখবে, ঠিক আছে। তাহলে এই জায়গায় একটা নেগেটিভ ভ্যালু এসেছে, তাহলে এইটা পরের লাইনে আমরা ঠিক কি করতে পারি, খেয়াল রাখো আমি কি বলতে চাইছি, একটু খেয়াল রাখো, না হলে হবে না। এই মাইনাসটা যেই গুণ করবে তখন এটা ঘুরে যাচ্ছে না স্যার, খেয়াল রাখো আমি কি বললাম, এই মাইনাসটা তুমি যদি এদিকে গুণ করে দাও তখন এটা কি হবে, এটা হয়ে যাবে, খেয়াল রাখো এই মাইনাসটা গুণ করলে এটা v2 v1 হবে স্যার, একটু করে নাও, ঠিক আছে, v2 v1 হবে। এইবার যখনই তুমি এটা কমন নেবে ভালো করে খেয়াল করো, তাহলে তখন এটা কি এসে হাজির হবে, যেই v2 কমন নিয়ে নিয়েছো এটা চলে এলো, তাহলে এটা 1 v1 বাই v1 স্কয়ার বাই v2 স্কয়ার, খেয়াল রেখেছো, ব্র্যাকেট ক্লোজ। এটা হবে নাকি হবে না, হ্যাঁ স্যার হবে তো। এবার দেখো এখানে তুমি ধারাবাহিকতার সমীকরণ থেকে কি পাবে, ছোট্ট করে লেখো, ধারাবাহিকতার সমীকরণ থেকে বলা যায় কি, এখান থেকে করেছো, ছোট্ট করে আমি এখান থেকে নিয়ে আসি v1 বাই v2, দেখো v1 বাই v2 এটা ইকুয়াল টু কি আসছে বলো, a2 বাই a1 তো, হ্যাঁ আরে স্যার বলো রে, হ্যাঁ স্যার ওটাই। বেশ বেশ বেশ, তাহলে পরের লাইন আমরা কি করতে পারি একটু খেয়াল রাখো, আমরা এইটাকে সম্পূর্ণরূপে a1 এবং a2 দিয়ে রিপ্লেস করতে পারি, অতএব h ইকুয়াল টু এইখানটায় v2 স্কয়ার নিচে 2g আর এই জায়গাটা কি হচ্ছে 1 মাইনাস a2 স্কয়ার বাই a1 স্কয়ার, ঠিক আছে। এবারে তো আমাকে পেজ চেঞ্জ করতে হবে, এটা তো ভরে গেছে, এক মিনিট, ব্যাস এইবার একটুখানি জায়গা বের করতে পেরেছি, এইখানটা আমরা করে দিই। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, আমি যদি এইটাকে আরেক লাইন এখানটাই করি, খেয়াল রাখবে আমি এখান থেকে শুরু করছি আবার, সেটা কি, তাহলে এই জায়গাটায় h ইকুয়াল টু আমরা এখানে যেমন v2 স্কয়ার বাই এটা কি আছে 2g যেমন আছে থাক, ব্র্যাকেটের ভেতরেরটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা কি
কি হবে a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার আর নিচে ডিভাইড বাই কি লিখবো a1 স্কয়ার। ঠিক আছে, এইটা আমরা লিখতে পারবো। আবার এই যদি হয় এখান থেকে যদি আমরা v2 বের করি, ভালো করে রাখবে, v2 স্কয়ার ইজ ইকুয়াল টু তাহলে কি হচ্ছে v2 স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারবো এখান থেকে দেখো 2gh, কিছুই নয় একটা অঙ্ক করছি শুধু, 2gh হলো আর উপরে হয়ে যাচ্ছে a1 স্কয়ার বাই নিচে a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার। খেল খালাস, এইটা আমাদের v2 স্কয়ার এসেছে। তাহলে v2 সমান কি আসছে স্যার, খেয়াল রাখো v2 সমান কি আসছে, অর v2 ইজ ইকুয়াল টু আমি যদি বলি যে এখানটা এটা হচ্ছে 2gh, উপরে a1 আর নিচে হচ্ছে রুটের ভিতরে a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার। সবাই মেনে নেবে, কোনো সমস্যা নেই, ঠিক না ভুল? বললাম ঠিক স্যার, সবাই মেনে নেবে, কোনো সমস্যা নেই। তাহলে v2 ইজ ইকুয়াল টু এটা। ঠিক আছে, এইবার একটা জিনিস তুমি দেখো, আমাকে যদি বলা হয় যে অতএব ভালো করে দেখো, প্রতি সেকেন্ডে নলের মধ্য দিয়ে প্রবাহিত তরলের পরিমাণ, প্রতি সেকেন্ডে নলের মধ্য দিয়ে প্রবাহিত তরলের পরিমাণ কি হবে, পরিমাণ বা আয়তন কি হয় গো, এটা মানে কি আয়তন সমান আমরা কি লিখতে পারি a1 v1 সমান a2 v2 সমান এই যে v2 এসছে a2 ইনটু এই পুরো রাশিটা রুটের ভিতরে 2gh ফার্স্ট ব্র্যাকেট a1 বাই রুটের ভিতরে a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার। আর আমরা কি পাচ্ছি, এটা যদি করি খেয়াল রাখো সমান নিচে সমান দিয়ে আমরা কি লিখতে পারি a1 a2 বাই a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার তার রুট ইনটু রুটের ভিতরে 2gh। এটাই তো আমরা চাইছিলাম। দেখো চটপট দেখো, কিরে ছেলেমেয়েরা এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। শিক্ষা মন্দির, যদি লালু বাবু কোশ্চেন করে খেয়াল রাখবি আমি কি বলছি। আর এদিকে ডায়মন্ড হারবার হাই স্কুল যারা রয়েছে, যদি আমাদের জয়গোপাল বাবু কোশ্চেন করে, ঠিক আছে, আর সারদা মন্দির যদি ম্যাডাম কোশ্চেন করে কিংবা স্যার কোশ্চেন করে, ম্যাডামের স্বামী, এইটা কিন্তু চলে আসবে তোমাদের। ঠিক আছে, সুন্দর করে টোকো, আমি এটার হয়তো একটা কপি নেব, নিয়ে অন্য ব্যাচকে এটা দেব, মনে থাকবে? চটপট করো চটপট। এই হচ্ছে আমাদের ভেঞ্চুরিমিটার। ঠিক আছে, কিছুই নেই, এইখানে সিচুয়েশনটাকে বুঝতে হবে। তারপরে এখানে কি লেখা হয়েছে, এই যে ভেঞ্চুরিমিটার যন্ত্রটা সেটা কি না, এর সাহায্যে আমরা প্রতি সেকেন্ড সময়ে তরল প্রবাহের হার পরিমাপ করতে পারি আর স্ল্যাশ আয়তন। ঠিক আছে, এ বা আয়তন পরিমাপ করতে পারি।
তো উপরোক্ত ক্ষেত্রে বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করে আমরা কি পাই? উপরোক্ত ক্ষেত্রে বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করে পাই, এখানে একটা জিনিস লিখে নাও, সেটা হচ্ছে প্রয়োগ করে পাই স্যার ক্যামেরা বন্ধ হয়ে গেছে। ক্যামেরা কই, পুরোই আটকে গেছে। ওই হ্যাঁ। স্যারও আটকে গেছে। ভাই এই ওইটা কি লেখা, এর সাহায্যে আমরা প্রতি সেকেন্ডে? স্ক্রিন তো দেখতে পাই না। আরে কি এর সাহায্যে প্রতি সেকেন্ডে মানে কোন লাইনটা ভাই? ওই স্যার যেখানে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আমরা তো এই স্ক্রিনই দেখতে পাচ্ছি না, স্যার বেরিয়ে গেল। আমি তো স্ক্রিন দেখতে পাই। স্যার তোমার চলে গেছে। প্রতি সেকেন্ডে নলের মধ্য দিয়ে প্রবাহিত তরলের পরিমাণ ব্র্যাকেটে আয়তন। এই নলের ওটা ধারাবাহিক কতটাই কোনটা? ওটা নয়, ওখানে প্রতি সেকেন্ড সময়ে তরলের প্রবাহের হার মাপতে পারি বা আয়তন। বন্ধ কর না। এ বন্ধ কর না। সামাল 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 সামাল। বলবি তো? বলে এই ধারাবাহিকতা, এই লাল কালিটার যেটা লিখেছিল বাঁদিকে ওইটা লিখতে হবে। তোর যা ইচ্ছা। ওটা লিখিনি। তোর কাছে সব নোট লেখা আছে স্যারের আগের দুদিনের ক্লাসে? হ্যাঁ আর পাঠাস তো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। কি করে দেবো তোকে? এসব বললো আমাকেও আগের দিনেরটা পাঠাবি, ছবি তুলে পাঠাবি। আগের দিন তো স্যার তো পাঠায়নি ওটা পিডিএফ। মেসেজ আই উত্তর দিয়ে দিচ্ছি। তুই পাঠাবি ওখানে। হ্যাঁ হ্যাঁ পরে দেবো ফোন। হ্যাঁ, তোরা এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? স্যার নন্দু, সুদীপ তো গান চালিয়েছিল। সুদীপ্তই তো গন্ডগোলটা করে। কে স্যার? এক আমি মাস। কবে? বাজে ব্যবহার করিস, তোদের এত ভালোবাসি আর কি বলবো আর। আচ্ছা বেশ, এইবার দেখো, আমাদেরকে অঙ্ক করে ব্যাপারটাকে একটু ফিনিশ করতে হবে। কিছু কিছু অঙ্ক আছে, যেমন আমি বলি, দেখবে আমি একদম গ্যারান্টি দিচ্ছি এই অঙ্কটা কোনো না কোনো স্কুলে আসবেই। এরকম অঙ্কটা বলছে, ভালো করে বুঝবে, প্রান্তীয় বেগের অঙ্ক। ঠিক আছে, আমরা অঙ্কে চলে যাচ্ছি, সম্পূর্ণরূপে অঙ্কে কনসেন্ট্রেট করছি। বলছে বৃষ্টির ফোঁটা পড়ছে, পড়তে পড়তে জুড়ে গেল, জুড়ে গিয়ে যে বড় ফোঁটাটা তৈরি হলো তার প্রান্তীয় বেগ কত। এইরকম অঙ্ক কিন্তু আসছে বছর একটা, খেয়াল রাখবে। অফলাইন ম্যাচে এরকম হয়েছে কোথায়? হ্যাঁ স্যার অফলাইন হয়েছে। অঙ্ক। তোদের কি এই চ্যাপ্টারের অঙ্ক হয়ে গেছে? প্রান্তীয় বেগের দিয়েছে। 3 ক্লাস দিয়েছিলেন। অভিষেক, অভিষেক, হ্যাঁ স্যার বলুন। এই অঙ্ক হয়েছে? হ্যাঁ ওই জুড়ে যাওয়ার অঙ্ক হয়েছে দুটো। আচ্ছা, তো এইটা আসবে, আমি তো আমার মনে নেই তো। এবার দেখি নেক্সট পেজে যাই, আমরা কিছু অঙ্ক করার চেষ্টা করি। দাঁড়া, কি হচ্ছে ঘটনা, এইখানটায় সমস্যা হচ্ছে তো। কালেকশন না 3 ডট। আমি তোদের জন্য একটা সেট বানালাম। দেখ, এইটাকে আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি। আমার কাছে তো সাঁতরার বইটা নেই এই মুহূর্তে, তাই আমি এটা করতে পারবো না। আমি এটা তোদের জন্য দিচ্ছি এবং এখানটায় ওটাকে ছাঁটাবো। ঠিক আছে, তারপর দেখি কে কটা করতে পারিস তোরা।
দেখা যাচ্ছে? কি রে, দেখা যাচ্ছে নাকি আরো বড় করতে হবে? না না, দেখা যাচ্ছে স্যার। নাহলে আরেকটু বড় করি। কি রে, ঠিক আছে এবার? হ্যাঁ স্যার, ঠিক আছে। দেখ, এই রকম অঙ্কগুলোর ভিতরে, ঠিক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে, আমরা বলতে পারি এই অঙ্কটাই 27টা জলবিন্দুর অঙ্ক। ঠিক আছে, এবারটা পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এটা একটা আলোচনার বিষয়। এইটা স্যার এটা 2012 সালে পড়েছিল। হ্যাঁ স্যার, বল আমাকে, বল কি হয়েছে? এটা হয়ে গেছে স্যার। এগুলো হয়ে গিয়েছে? ওই 27টা জলবিন্দুর অঙ্কটা হয়ে গেছে। ওইটাই পড়বে, ঠিক আছে, ওইটাই পড়বে, আমি তোকে বলে দিচ্ছি, খেয়াল রাখিস। আচ্ছা, তাহলে এটা আমি একটা পেজে দিলাম, এখানে এবার পেজ চেঞ্জ করছি। চেষ্টা করবি এখানে এইগুলোকে করার, ঠিক আছে, এই অঙ্কগুলোকে করার চেষ্টা করবি, না হলে কিন্তু অসুবিধা হবে। এই অঙ্কগুলোকে একটু করার চেষ্টা করিস, ঠিক আছে? আচ্ছা, আমি তোদের জন্য কিছু ব্যাখ্যামূলক কোশ্চেন নিয়ে এসেছি। সেই ব্যাখ্যামূলক কোশ্চেন গুলোকে আমি একটু সাঁটানোর চেষ্টা করি। কিরকম আছে সেইটা হচ্ছে ঠিক এইরকম। বা এক কাজ করি, সবাই প্রথমে হ্যাঁ আর একটা পেজ নিই, পেজ নিয়ে সেইখানটা আমরা আবার একটা ব্যাখ্যামূলক কোশ্চেনের সেট বানিয়েছি, সেইটাকে আমি দিয়ে দিই। এইটা দেখ, দেখতে পাচ্ছিস? এইটাকে এই পিডিএফ এর সাথে জুড়ে দেবো দরকার হলে। দেখা যাচ্ছে রে? স্যার, এখানটাই দেখ, সবচেয়ে ইম্পর্টেন্ট আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এইটা, বলছে দুটি প্রবাহ, প্রবাহ রেখা মানে স্ট্রিমলাইন মোশনের প্রবাহ রেখা, ঠিক আছে? পরস্পর ছেদ করতে পারে কি? কে বলবে? দুটো স্ট্রিমলাইনের রেখা কখনো পরস্পরকে ছেদ করতে পারে না। কারণ কি? কারণ স্ট্রিমলাইনের ক্ষেত্রে ভালো করে ভাব, যে তরলের স্তরগুলো রয়েছে, এই স্তরগুলোর উপরে যে অঙ্কিত স্পর্শক, ঠিক আছে, সেই স্পর্শকগুলোর অভিমুখ একদিকে, ঠিক আছে? তো অভিমুখ যদি একদিকে হয়, তো তারা কি করে পরস্পরকে ছেদ করবে? টার্বুলেন্ট মোশন হলে অনায়াসে ছেদ করতে পারতো, এটা মনে রাখতে হবে। তো বার্নৌলির সূত্রের রূপটি কি লেখো তো, এই জিনিস তো আমাদের লেখাই আছে খাতায়, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা কতবার পড়েছে, এটা তো 2015-16 পর্যন্ত বইটা আপডেট হয়েছিল, সেই জন্য এটা এরকম। হ্যাঁ দেখ, এগুলো সব তোদের খাতায় আছে। একটি ছোট নিরেট গোলক বায়ুর মধ্য দিয়ে উলম্বভাবে পড়ার সময় 20 সেমি/সেকেন্ড প্রান্তীয় বেগ অর্জন করলো, কিন্তু গোলকটি যদি শূন্য মাধ্যমের ভিতর দিয়ে পড়ে তবে তার প্রান্তীয় বেগ থাকতো না। এর কারণ কি? কে বলবে? ধরে নাও একটা কি হয়েছে না, দেখতে পাচ্ছি? এই বলো, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখা স্যার। যাচ্ছে।
হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। ওকে, প্রান্তীয় বেগ থাকতো না কেন বলতো? কারণ মাধ্যম যদি না হতো তার প্রবণতা কাজ করতো না। প্রান্তীয় বেগ কিভাবে এসছে? একটা অবজেক্ট, ভালো করে দেখো এই জায়গাটা যদি আমি তোমাদের ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিই কিরকম হবে কেসটা। সেই যে প্রান্তীয় বেগ যেটা অর্জন করছিল, সেই যে ছবিটা যেটা ছিল আমাদের, একজন এইটা পুরোটা নাম লিকুইডে ভরা রয়েছে, ঠিক আছে, তার ভিতর দিয়ে একটা বল পড়ছে, সেই বলটা ধরে নাও এই পর্যন্ত অলরেডি চলে এসেছে পড়ে। তো এখানে আমরা কাল্পনিক ভাবে একটা জিনিস পাচ্ছিলাম কি, কাল্পনিক ভাবে পাচ্ছিলাম যে এর নিচে এরকম একটা বল ক্রিয়েট হয়েছে যে কিনা ঊর্ধ্বমুখী প্রবণতা দিচ্ছিল। প্লাস একটা জিনিস খেয়াল রাখবে, এই যে লিকুইডটা এই জায়গাটায় ছড়ানো রয়েছে, সেই লিকুইডের একটা আস্তরণ এই বলের উপর পড়ে গেছে, তার জন্য এই উপরের দিকে সান্দ্রতা জনিত বল কাজ করছিল। এই বলগুলো যদি তোমার এডিশন না হয়ে লব্ধি বল শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত তো প্রান্তীয় বেগ কাজ করবে না। তাহলে এই সবকিছু এখানে দেওয়া আছে, দেখো যেটা বলের বিরুদ্ধে কাজ করে তার বল শূন্য করে, ফলে গোলকটি প্রান্তীয় বেগ নিয়ে নিচে পড়তে থাকে। শূন্য স্থানে কোনো সান্দ্রতা বল কার্যকরী নয়, ফলে শূন্য স্থানে পতনশীল গোলকটির বেগ বেড়েই চলবে এবং প্রান্তিক বেগ থাকবে না। এই তো ব্যাপার, বুঝতে পেরেছি? ঠিক তারপরে সংকর বেগ এবং প্রান্তীয় বেগের মধ্যে পার্থক্যটা কোথায়? দুটো সংজ্ঞা সুন্দর করে লিখে দেবে, দিলেই পার্থক্য হয়ে যাবে। ঠিক আছে, এইরকম ছোট জিনিস আসবে, আমরা পড়ছি একরকম ভাবে ধারাবাহিক ভাবে, কিন্তু সেখানে যে কোশ্চেন গুলো আসবে তারা এই কনসেপ্টের উপর বেস করে। তাহলে এইরকম একটা সেগমেন্ট তোমাদের আসতে পারে, আমি এটাকেও এর সঙ্গে অ্যাটাচ করে দিলাম। ঠিক আছে, এটাকেও আমি এর সঙ্গে অ্যাটাচ করে দিলাম। হলো, এরপরে দেখি আর কি কি আমি তোমাদের জন্য সেট করেছি। সেটা হচ্ছে যে আমি যদি এইখানটায় এই অঙ্কটাকে দিই, দেখো তো না, নতুন পেজে নিতে হবে, আনডু, নতুন পেজে যাই, গিয়ে আমি তোমাদের জন্য এখানে একটা ছোট্ট করে অঙ্ক নিয়ে আসি। ঠিক আছে, দেখো এই অঙ্কটা তোমরা পাচ্ছ কি? এই দেখ, এতক্ষণ পরে এখানে আপডেট দিয়েছে, দেখলি? এত দেরি হচ্ছে কেন রে সৌমাল্য? এত দেরি হলে কি হবে? ওই আপনার ফোন থেকে ফোনে তখন তাহলে ব্যাকআপ সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে গুগল অ্যাকাউন্ট খোলার পর, তারপর তার চেক করেননি। দেখি এই অঙ্কটা করে আমাদের দেখাও তো দেখি, চলো এই অঙ্কটা করে দেখাও। দেখতে পাচ্ছি সবাই খাতায় টোকো ফার্স্ট। আমি এর উত্তর বলতে পারবো। আমি যে অঙ্কগুলো তোমাদেরকে দিচ্ছি, এই বইটার নাম হচ্ছে, যদি কারো কাছে থাকে সে চেক করতে পারে, কোথায় গেল, চিত্তরঞ্জন দাশগুপ্ত। ঠিক আছে, চিত্তরঞ্জন দাশগুপ্ত। আমার কাছে অঢেল বই আছে, অঢেল। দেখো এটাকে করতে পারছো কি? অঙ্ক করবে সবাই করো, কিন্তু আমার সবচেয়ে বেশি ভরসা আছে যাদের উপর, অরিত্র, অভিষেক, মনীষা, তোমরা এই ব্যাপারগুলোকে একটু ভালো করে যত্ন করে করার চেষ্টা করো, প্রত্যেকেই করো। অনিক ভাইয়া, মনীষা দাস, সৌমাল্য, রূপম, ঠিক আছে, দেবশ্রী, দেবকুমার, প্রীতম। প্রতীক আজকে ক্লাসে নেই না রে? না স্যার, ও প্রায় দিনই থাকে না। কেন বলতো? জানি না। আছে আমাদের হ্যান্ডসাম রূপম। আছি স্যার, আছি। আচ্ছা ঠিক আছে, চটপট চটপট এই অঙ্কটাকে করে দেখাও। এর উত্তর আসবে 6 নিউটন। দেখো এর অ্যান্সার কি বললাম? অ্যান্সার হচ্ছে 6 নিউটন। এসছে কি দেখো তো।
অ্যান্সার হচ্ছে 6 নিউটন। হয়েছে কি মনীষা হালদার? না স্যার, করছি। মনীষা দাস, সুনন্দা, সুনন্দা, করছি স্যার। স্যার একটু বাকি। ওকে ফাইন, ফ্যান্টাস্টিক। যদি হয়ে যায়, আর যাদের হচ্ছে না তারা আমার সঙ্গে করো। দেখো বলছে যে ক্ষেত্রফল বলে দিয়েছে, টাক ক্ষেত্রফল কত 0 পয়েন্ট, মানে গিভেন। আমরা এইরকম ভাবে করব গিভেন। হ্যাঁ, এখানটায় দশাটা আমরা লিখে নেব সমাধান। ঠিক আছে, আমরা লিখে নিলাম সমাধান। a = 0.02 মিটার স্কয়ার, তার মানে এটা এসআই দেওয়া আছে। ক্ষেত্রফলযুক্ত একটি ধাতব প্লেট একটি সান্দ্র তরলের মুক্ত পৃষ্ঠে রাখা আছে। তাহলে দেখো বিষয়টা কেমন হলো, এইরকম একটা ব্যাপার আছে। স্যার হয়ে গেছে। 6 মিলেছে? হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। সান্দ্র তরলের মুক্ত পৃষ্ঠে রাখা আছে। তরল পৃষ্ঠের বেধ, তরল পৃষ্ঠের বেধ তরল পৃষ্ঠের বেধ মানে কত? সান্দ্রতাঙ্ক কত বলেছে তরলের? 12 ডেকাপয়েজ, POISE। তার মানে এটা আমাদের এসআই বলে দিল, 12 ডিরেক্ট ব্যবহার করতে পারি। ঠিক আছে, dV/dx ভাষাটা একটু গন্ডগোল আছে। এইটাকে তোমরা dx ধরেছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। গতিশীল করতে কত 0.025 মিটার পার সেকেন্ড, আর dx বলে দিয়েছে 10⁻³ যদি বলতো তরল পৃষ্ঠ এবং ধাতু পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব, এটা বেধ বলে একটু গন্ডগোল করেছে। তাহলে অনুভূমিক কত বলে প্রয়োজন হবে? তুমি ভালো করে ভাবো এবার অঙ্কটা কি আছে। কেসটা হচ্ছে ঠিক এই রকম। ধরে নাও এই রকম একটা খোলা জায়গা রয়েছে। এই খোলা জায়গার উপরে আমরা কি করেছি, তরল ছড়িয়ে দেওয়া আছে। ঠিক আছে, এবার এই তরলের উপরে ছোট্ট করে আমরা কি করেছি, এইরকম একটা ছোট্ট ধাতব পাতকে রেখে দিয়েছি। রেখে দিলে কি হবে, এই তরল পাতের নিচে এই ধাতব পাতের নিচে তরলের একটা আস্তরণ পড়ে যাবে। এরপরে তুমি যদি একে এদিকে টানতে শুরু করো তাহলে কি হবে না, তার অপোজিটে, এইটার ঠিক অপোজিটে, ভালো করে বুঝবে, এর অপোজিটে একটা ভিসকাস ফোর্স কাজ করতে শুরু করবে। সেই ভিসকাস ফোর্সের ভ্যালু কত হবে? এটাই তো চেয়েছে। সেই ভিসকাস ফোর্সের ভ্যালু কত হবে, এইটাই হচ্ছে আমাদের চেয়েছে। ঠিক আছে, তাহলে ভিসকাস ফোর্সের ভ্যালু যেটা হবে, অনুভূমিক সেই পরিমাণ বল দিতে হবে। অতএব আমরা এই জায়গায় ফিজিক্সটা কি লিখবো না, ধাতব পাতকে তরল পৃষ্ঠের ওপর, অরিত্র ঘোষ হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। গতিশীল করতে অনিমেষ, সাইড মেটে, ওরা কি আছে ক্লাসে? স্যার আছি। এটা অনিমেষ সাউন্ড করলো। গতিশীল করতে সান্দ্রতা বলের সমান পরিমাণ, ফিজিক্সটা লিখতে হবে, বল প্রয়োগ করতে হবে। অতএব প্রয়োজনীয় অনুভূমিক বল আমরা কি লিখবো, F = ইটা A dV/dx। দেখো অঙ্ক দেখে যেন আমরা ভয় না পেয়ে যাই।
অঙ্ক দেখে ভয় পেলে তো जो डर गया सो मर गया, समझो वो मर गया, এরকম ব্যাপার। এইটা ইনটু 0.02 ইনটু ডিভি 0.025 আর dx মানে 10 টু দি পাওয়ার -3। এইটা কাটাকুটি করলে কি হবে? এই করেছো না অন্য কিছু বলো? স্যার এটাই করেছি। ধন্যবাদ। এটাকে যদি করি এখানটায় 100 দেব, আর এটাকে যদি উপরে তুলি 10 টু দি পাওয়ার -3 টা উপরে গিয়ে কি হবে? 10 টু দি পাওয়ার 3, তাই তো? তাহলে পরের লাইনে আমরা এটাকে কি করতে পারি? এক কাজ করো, দরকার হলে এখানে 10 টু দি পাওয়ার একটা 3 দিয়ে দাও, দিয়ে এই দুটোকে কেটে দাও। আর স্যার এটা 10 টু দি পাওয়ার -3 টাকে তো 0.001 করে নিলে সুবিধা হয়। কোনো দরকার নেই তো, এখানে একের পরে 3টে শূন্য আছে, নিচে দিয়ে দাও, দিয়ে এই দশমিকটা তুলে দাও, আর এটা কেটে দাও পাশাপাশি। ঠিক আছে, শেখো কিভাবে ক্যালকুলেট করতে হয়। এবার এই যদি পুরো সিচুয়েশন হয় তাহলে 25 দিয়ে কাটো, এটা কাটলে 4 হবে, 4 দিয়ে কাটো, এটা 3 হবে, আর এই 3 আর এই 2 গুণ করলে 6 হবে, অর্থাৎ 6 নিউটন। ঠিক আছে, হয়ে গেল স্যার। এইবার নেক্সট অঙ্কে যাই। কত সুন্দর দেখতে লাগছে জানো এইভাবে, আমি কত আনন্দ পাচ্ছি, তোমরা কতটা আনন্দ পাচ্ছ সেটা খুব ইম্পর্টেন্ট। বেশ, তাহলে আরেকটা অঙ্কে যাচ্ছি। ওকে, নেক্সট পেজে যাই। এটা হয়েছে তো? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট পেজে গেলাম। নেক্সট পেজে যাওয়ার পরে আবার সেই একই কায়দায়, যেটা আমাকে সৌমাল্য ভাই শিখিয়ে দিয়েছে, এটা এইভাবে করা যায়। এইখানে গেলাম, যাওয়ার পর আরো একটা অঙ্ককে ট্রাই মারি। ঠিক আছে, কোনটা করবো? দেখি, এইটাকে করে দাও। আমি অ্যানসারটা খুঁজে বলছি, তোমরা যদি মিলিয়ে দিতে পারো। আগের দিন পড়িয়েছিলেন। স্যার এটা হয়ে গেছিল। শিওর? হ্যাঁ, হ্যাঁ, ব্যাচে স্যার। করিয়েছিলেন। আচ্ছা, তাহলে এটা কমন অঙ্ক, তাহলে এটাকে আমি ছোট্ট করে এখানে লিখে দেবো, ব্যাচে করানো হয়েছে। ব্যাচে করানো হয়েছে। তারপরে নেক্সট পেজে যাই। নেক্সট পেজে গিয়ে আরো একটা অঙ্ক খুঁজি, সেটা কি? দেখো এইটা হয়েছে কি, এটা হয়েছে কি? না। কি লেখা আছে একটু পড় তো, কতটা পরিষ্কার দেখতে পাচ্ছিস? কাকে বলবো? মনীষা পড়ো তো দেখি। মনীষা, মনীষা দাস পড়ো। 0.5 into 10 to the power minus 3. দাঁড়াও, তুমি দাঁড়াও। কি গো? আনো। মনীষা পড়ো, মনীষা দাস। 0.5 into 10 to the power minus 3 মিটার ব্যাসার্ধের একটি সীসার গোলক গ্লিসারিনের ভেতর দিয়ে 6.48 into 10 to the power minus 3 মিটার পার সেকেন্ড প্রান্তিক বেগ নিয়ে পড়ছে। সীসার আপেক্ষিক গুরুত্ব 11.36 এবং গ্লিসারিনের 1.26 হলে গ্লিসারিনের সান্দ্রতাঙ্ক নির্ণয় করো।
বের করো, আমি উত্তর বলে দিচ্ছি। উত্তর বলবো না, তোমরা বের করো, আমি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করব, হলে তারপরে আমি উত্তর বলবো, ম্যাচ করলে ঠিক আছে, না হলে আমি করে দেবো। চলো চটপট। মোস্ট ইজি অঙ্ক হয়ে যাচ্ছে, ঘুমানো পেনের অঙ্ক দিতে হবে। চলো আরেকটা কোশ্চেনের সেট আপ বানাই, এটাকে করতে থাকো তোমরা। বের করবে, আমি যাকে তাকে জিজ্ঞেস করতে পারি। হয়েছে অরিত্র? হ্যাঁ স্যার। হয়েছে? স্যার ওটা কি ওই 0.85 এর মতো কিছু আসবে? অ্যান্সার বলতে হবে তাই তো? হ্যাঁ দেখুন। দাঁড়া, জিরো পয়েন্ট কত এসছে? ওই 85 এর মতো, মানে অ্যাপ্রক্সিমেট ধরে নেয় আর কি, ধরে নিয়ে বলছি। হ্যাঁ ঠিক আছে, 0.849 আছে। হ্যাঁ ওই 5 আর কি। হুম, হ্যাঁ রে, তোদের হয়েছে না হয়নি? এই স্যার ক্যালকুলেটরে করা বিশাল ঝামেলা, এখন তো ইউজ করা যাচ্ছে না। কিন্তু অঙ্ক যদি এরকম দিয়ে দেয়, যারা অঙ্কের কোশ্চেন ফেলছে না, তোরা বিশ্বাস কর, তারা একদম তোদের কথা ভাবছে না, একদম ভাবছে না, ভীষণ বড় স্যার। একদম তোদের কথা ভাবে না। আমি এইটাই তো আশ্চর্য হয়ে যাই, যাদের জন্য এত কিছু, ভালো করে বোঝ আমি কি বলছি কথাটা, যাদের জন্য এত কিছু, মানে মানে এই আর কি, আজকে এই যে এত বড় কর্মযোগ্য, ধর ছাত্র যদি না থাকে, তো
তো স্কুলগুলো ইনভ্যালিড না? আমার কতটা কি যুক্তি লাগলো? কি রে? হ্যাঁ। ছাত্র যদি না থাকে তাহলে স্কুলগুলো রেখে কি লাভ? তাহলে আজকের সে যাই হোক, যারা শিক্ষক, আমাদের মতো শিক্ষক, তাদের প্রত্যেকেই কিন্তু ছাত্রছাত্রীদের কাছে তাদের ঋণ। ঋণ ইন দ্য সেন্স, তোরা আছিস বলেই আমরা তোদেরকে পড়ানোর সুযোগ পাচ্ছি। আমরা আমাদের যে হবি বা আমাদের যে ইচ্ছে শক্তি সেগুলোকে আমরা সফল করতে পারছি, ঠিক আছে? তা যদি তাদের কথা না ভেবে আমার মনে যেটা হয় আমি সেটা কোশ্চেন করে দিলাম, এমন অঙ্ক দিলাম, তাদের ক্যালকুলেটরের অধিকার কেড়ে নিলাম, অথচ অঙ্ক দিচ্ছি আমি হাইফাই টাফ, তাহলে তারা কোথায় যাবে? আমাকে এটা বুঝিয়ে বলো। সমস্যা এটাই, এমন অঙ্ক দেবে যেখানে ক্যালকুলেটর প্রয়োজন হবে, আর তোমরা সেটা পারবেও না পরীক্ষার ওই টাইমের ভিতরে পুরোটা লিখে আসতে। খুব সম্ভবত 35 নম্বরের কোশ্চেন কতক্ষণ টাইম দিচ্ছে রে? 1 ঘন্টা 15 মিনিট। কতক্ষণ টাইম দেয় তোদের? 1 ঘন্টা 15ই দেয়, আর এখন কি দিচ্ছে দেখ। 1 ঘন্টা 15 মিনিটে 35 নম্বর লেখাটা কিন্তু রীতিমতো কঠিন। যখন এমসিকিউ হয় সেটা 1 ঘন্টা 15 মিনিট হোক, আমার অসুবিধা নেই। এই 35 নম্বর লেখার জন্য অন্তত পক্ষে তোদের 90 মিনিটস এর উপরে দেওয়া উচিত, মানে 100 মিনিটস বা 120 মিনিট হলে খুব ভালো হয় 35 নম্বর। কিন্তু জানি না, আমার তো হাতে নেই যে আমি তোদেরকে এটা করবো। আচ্ছা, এটা কি আছে অঙ্কটার ভিতরে রে? সিম্পল সূত্রে বসিয়ে দেওয়া, ঠিক না ভুল? হ্যাঁ স্যার, মনীষা দাস, হ্যাঁ স্যার, মনীষা হালদার, এটা কি করেছো? হ্যাঁ স্যার, 0.849 এসছে। 0.849 আসবে, নট 849। 0.849। হ্যাঁ, আমার এখানে স্ক্রিনে যাদেরকে দেখাচ্ছে, অনিমেষ দাস, সৌমাল্য, হয়ে গেছে। ঠিক আছে, হোক না, হওয়ার জন্যই তো দেওয়া। হ্যাঁ, সুনন্দা হালদার, হ্যাঁ স্যার হয়েছে। তাহলে এটার অ্যান্সার লিখে দিই, আমি বেরিয়ে যাই। অ্যান্সার কত বললাম? 0.849 নিউটন। তোরা আমাকে বল, যদি বলিস স্যার করতে হবে তাহলে করবো। কিছুই নয়, আমি তোকে বলে দিচ্ছি সমাধান প্রসেসটা কি, ভালো করে দেখ। আমাদের যে টার্মিনাল ভেলোসিটি সূত্র রয়েছে, T এখানে 2/9, এইখানটায় ইটা ছিল, এখানটায় ছিল r স্কয়ার রো মাইনাস সিগমা ইনটু জি, সব ভ্যালু দেওয়া রয়েছে, ইটাটা বের করতে হবে, এই তো কথা। এটা ইজিক্যাল টু জিজ্ঞাসা চিহ্ন, সব ভ্যালু বসিয়ে সিম্পল করলে হয়ে যাবে। এই স্মল আর এর ভ্যালু 0.5 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিটার, ঠিক আছে? রো ইজ ইকুয়াল টু কি বলেছে? রো ইজ ইকুয়াল টু এটা আপেক্ষিক গুরুত্ব যেটা বলেছে ওটাই হচ্ছে ঘনত্ব, ঠিক আছে? খেয়াল রাখবে, আপেক্ষিক গুরুত্ব বলেছে এই জায়গাটায়, অ্যাকচুয়ালি বলতে চাইছে এটা ঘনত্ব। আপেক্ষিক গুরুত্ব এটা হচ্ছে ঘনত্ব। তাহলে কত? এটা হচ্ছে 11.36, আর সিগমাটা কত বলেছে রে গ্লিসারিনের? 1.26। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে বস্তুটা পড়ছে তার ঘনত্ব বেশি হতে হবে, যে বস্তুটার ভিতরে পড়ছে তার ঘনত্ব কম হতে হবে। যদি গ্লিসারিনের থেকে যেটা পড়ছে তার ঘনত্ব কম হয়ে যায় তাহলে ও তো ভেসে থাকবে, ডুববে না। কিন্তু এখানে তো ডুববে বলে দিয়েছে, তার মানে এই লজিক থেকেও আমরা কোনটা ডুবছে আর কোয়ার ভিতরে ডুবছে সেটা বের করে নিতে পারবো। তো সবই দেওয়া আছে, তুমি দেখো। আর জি তো তুমি জানোই, জি এর মান কত? এখানটায় সবকিছু কিসে আছে রে? মিটার পার সেকেন্ড। 9.8 বসিয়ে দাও, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা এই গেল। আর একটা জিনিস বলেছে, হ্যাঁ, এই যে টার্মিনাল ভেলোসিটি এটাও বলে দিয়েছে, দেখো ভিটি এটা ইজ ইকুয়াল টু 6.48 ইনটু 10 টু দি পাওয়ার -3। এই তো ব্যাপার, সব বসিয়ে দাও, বসিয়ে দিলে
একদম এটা ইকুয়াল টু এটা এসে হাজির হবে 0.849 নিউটন নিউটন মিটার নাকি রে? স্থানাঙ্কের একক কি হবে? স্থানাঙ্কের একক কি রে? আরে বল। নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। ইয়েস, নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। এটা লেখানো ছিল তোদের খাতায়, এটা আসবে। তাহলে এইটাকে এই প্রসেসটাকে এই জায়গাটায় ছোট্ট করে লিখে নাও, নিজে করো। ঠিক আছে, আচ্ছা এই যদি পুরো সিচুয়েশন হয়, আমরা পরের লাইনে যাচ্ছি, গিয়ে ছোট্ট করে দেখি আরো একটা ইমেজ আমি এখানে সেট করেছি, যদি এটাকে পাওয়া যায় তাহলে তোমাদেরকে আমি দিয়ে এটা করাবো সলভ। ঠিক আছে, আরে এটা এত তাড়াতাড়ি আপডেট দিল কি করে? চমালো, হ্যাঁ স্যার। এইটা এত তাড়াতাড়ি আপডেট কি করে দিল? দেখো এই অঙ্কগুলো কোথাও না কোথাও কোনো পরীক্ষায় পড়েছে, ছোট কিন্তু বুদ্ধিদীপ্ত, এমসিকিউ। এখন আমাদের কাছে এটা কোশ্চেন, এখন এমসিকিউ পড়তে পারে, এও পড়তে পারে, তো সেই হিসাবে এটাকে কিভাবে করা যায় দেখো। ছোট্ট করে কোন অঙ্কটা দেখা যাচ্ছে? তাহলে অঙ্কগুলো 16 অঙ্কটা আমাকে করে দেখাও দেখি, 16 অঙ্কটাকে করে দেখাও। ছোট্ট করে লিখে নাও, নাকি আমি 16 অঙ্কটাকে কার্ড মেরে দেখাবো? দাও, কি করে কার্ড মারে? দেখি এটাকে সলভ করো। লেখাটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওই কি আছে, তো অঙ্কই নয়। দুটি বৃষ্টিকণা পৃথিবী পৃষ্ঠে 4:9 প্রান্তিক বেগ নিয়ে পৌঁছাবে, তাহলে ব্যাসার্ধের অনুপাত কত? কত হবে রে? হ্যাঁ 2:3। দাঁড়া জিজ্ঞেস করি, মনীষা দাস করেছো? সুনন্দা? মনীষা, আমি তোমাকে জিজ্ঞেস করছি, মনীষা দাস, সুনন্দা। হ্যাঁ স্যার হ্যাঁ করছি। স্যার করছি, হয়ে এসছে। আচ্ছা দাঁড়াও দেখি কে প্রকৃত অর্থে করছে আর কে ফাঁকি দিচ্ছে, এটাকে ধরতে হবে। স্যার বলছিলাম ভি প্রপোর্শনাল আর স্কয়ার, ওটা দিয়ে তো? ওটা দিয়ে কারেক্ট, কারেক্ট আছে। স্যার এসছে। স্যার এমনি ভি টার্মিনালের সূত্র ধরে তো কি কি ভি টার্মিনালের সূত্র ধরে যদি করি, দুটো অনুপাত বের করে দেবো, করলেই তো কেটে কুটে ওই একই আসবে। আরে ওইটাই করতে হবে তো, আমি তো সেটাই ভাবছিলাম, যে আমি ভাবছি কি কঠিন অঙ্কই না দিয়েছি, তারপর দেখছি সেটা সবচেয়ে সহজ অঙ্ক দিয়ে ফেলেছি। হয়ে গেছে স্যার। ঠিক আছে, ভেরি গুড।
আচ্ছা, আমার কাছে একটা পুরনো সাঁতরার বই আছে, ঠিক আছে, তোদের এই কপি নয়, সেই সাঁতরার বইয়ের একখানা অঙ্ক আমি সেট করছি, দেখ তো এটা করতে পারিস কি। ঠিক আছে, যদি এটা করতে পারিস তাহলে আমরা এই চ্যাপ্টারটাকে ত্যাগ করতে পারি, ঠিক আছে। বেশ, একটুখানি দেখ। আচ্ছা, এইগুলো একটুখানি দেখি সবাই মিলে এটাকে যদি করা যায়। দেখি 17 অঙ্কটা কি হবে বলতো বাবুরা, বলো। সতেরোটা দেখ, এটা কি হবে বলতে পারবি? অ্যান্সার কি হবে? খেয়াল কর 17টা কি বলেছে, আর ব্যাসার্ধ যুক্ত কৌশিক নল জলে ডোবালে যদি এইচ উচ্চতায় জল আরোহণ করে তবে, এটা বলতে পারবি? এনি আইডিয়া? স্যার কৈশিক নলটা কি? কৌশিক নল হচ্ছে তোমার কোশ্চেনটা কার, কে কোশ্চেন করছে? আমি মনীষা। ওকে, তোমরা পড়েছো তো, ওই কি বলে বায়োলজি পড়ো তো? হ্যাঁ। বায়োলজিতে কি বলে গাছের শিকড় কৈশিক নলের মতো ব্যবহার হয় না, এরকম বলেছে জাইলেম ফ্লোয়েম পড়ার সময়? হ্যাঁ হ্যাঁ। তো কৈশিক নল কি সেই দিনে তুমি আইডিয়া লাগিয়েছিলে, বায়োলজি স্যারকে জিজ্ঞেস করেছিলে? না মানে ওই ওয়ার্ডটা শুনিনি, ওই জাইলেম ফ্লোয়েম এগুলো শুনেছি, বাট ওই ওয়ার্ডটা। ওকে, দেখি কে বলতে পারবে কৈশিক নল কি গো? অরিত্র ঘোষ, দেবকুমার বৈদ্য? স্যার জানি না। আমি বুঝবো, জানি না স্যার। কৈশিক নল হচ্ছে সরু ব্যাসার্ধের নল, একদম তোদের ওই পেনের রিফিলের মতো বা ওর থেকেও সরু। কথা বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, এইটাকে একটুখানি এতে ফেলতো, এই 17 অঙ্কটাকে না আমি এর উপরেই সলভ করে দিচ্ছি, ঠিক আছে? খেয়াল রাখবি 17 অঙ্কটা আমি কি করছি। 17 অঙ্কটাকে আমি করছি, এইটা হচ্ছে অ্যান্সার, এইটা হবে। একে বলে জুরিনের সূত্র। তবে আমার যেটা মনে হয় এইটা না তোদের এই মুহূর্তে এই চ্যাপ্টারের সঙ্গে দেওয়াটা ঠিক হয় না। এইটা পৃষ্ঠটান চ্যাপ্টারের গল্প আছে, পৃষ্ঠটান চ্যাপ্টার। এইচ ডট আর ইজ ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ আর প্রপোর্শনাল টু এইচ। এইচটা এখানে উচ্চতা, আর হচ্ছে পাইপের ব্যাসার্ধ। পাইপের ব্যাসার্ধ যত সরু হবে এইচ এর উচ্চতা তত বেশি হবে। কথা বোঝা যাচ্ছে? তুই দেখবি নরমালি কি হয়, একটা এর ভিতরে জলের পাত্র রয়েছে, বিকার রয়েছে, তার ভিতরে তুই যদি রিফিল ঢুকিয়ে দিস, রিফিলের ভিতরে দেখবি জলের উচ্চতাটা একটু বেশি হয় জলের উপরিতলের থেকে। এই গল্পটা ওখানে আছে, এটাকে জুরিনের সূত্র বলা হয়, ঠিক আছে? তারপরে এই 19-এরটাকে দেখ কি বলছে,
বার্নৌলির উপপাদ্য যে সংরক্ষণ সূত্রকে ভিত্তি করে তৈরি। কি হবে? এনি আইডিয়া? বলো। রৈখিক ভরবেগ। কোন বলা? প্রীতম, দেখি একটু ইন্টেলিজেন্ট আইডিয়া আসুক। বার্নৌলির উপপাদ্য কোন সংরক্ষণ সূত্রকে তৈরি করে তোলা? কি রে, রৈখিক ভর। কে বলবে? স্যার শক্তি। শক্তি হবে। সোজা, সবচেয়ে সোজা, শক্তির সংরক্ষণ সূত্র। আমরা যদি যত কোশ্চেন উত্তর করবো না স্যার, দিস ইজ কারেক্ট অ্যান্সার, তত আমাদের আইডিয়া বাড়তে থাকবে। আবার দেখো, এখানে একটা জিনিস বলেছে, সেটা কি? 20 অঙ্কটাতে ফিরে আসো। 20টা কি বলেছে? দুটি গোলাকার বিন্দুর ব্যাসার্ধের অনুপাত 1:2, মানে R1:R2 বলছি রে বাবা, R1:R2, এটা ইজ ইকুয়াল টু 1:2। তাহলে প্রান্তিক বেগের অনুপাত কত? আমরা তো জানি যে V প্রপোর্শনাল টু R স্কয়ার, তার মানে V1/V2 এটা ইজ ইকুয়াল টু R1 স্কয়ার বাই R2 স্কয়ার। তাহলে 1:4। ইয়েস অর নো? স্যার দেখ, এই অঙ্ক দিলে যেন হোঁচট খেয়ে পড়িস না, এইরকমই সোজা জিনিস দেয় আর আমরা সেটা পারি না, এটা সমস্যা। এরপরে 21এরটা কি বলেছে রে? খেয়াল কর, 21এরটা কি বলেছে? এটা বলে তোদেরকে ভোগাবে। M এবং 8M ভরের একই ধাতুর দুটি নিরেট গোলক একই সঙ্গে একটি সান্দ্রতা যুক্ত তরলে ফেললে ওদের প্রান্তিক বেগ V এবং NV হয়। N এর মান কত দেখি করো। এইটা তোমরা পারবে না সহজে, করো। HS 2015, WBJE 2010। এতক্ষণ পরে একটা অঙ্ক দেওয়া গেছে। ও হবে। দেবকুমার কি কায়দা করছিস? সাউন্ড হচ্ছে, মাইক অফ কর। করো এটা দেখি। স্যার ভিডিও অফ। OBS वाला ঝামেলা। করে বলবি, আমি অপেক্ষা করছি। স্যার 8 হবে। স্যার 4 হবে স্যার। হ্যাঁ স্যার 4 হবে। দাঁড়া আমি চেক করে বলছি। কি করেছিস বল। আর আর দ্বিগুণ হবে, আর তাহলে 4 গুণ হবে ওটা। R1:R2 কত এসছে? 1:2। হ্যাঁ তো ঠিক আছে, তাহলে 4 হবে। আরে বাকিরা করুক, বাকিরা করুক।
আচ্ছা আরইএস। অভিষেক কি করেছিস বল? ওই তো স্যার মাস সমান 4/3 পাই আর কিউব ইন্টু রো, সেখান থেকে আর এর অনুপাত বের করে নিয়েছি 1:2 হবে, আর প্রান্তিক বেগ তার স্কোয়ারের অনুপাত 1:4। ভেরি গুড। আচ্ছা, তাহলে এটাকে আমাদের সলভ করতে গেলে আমাদের একটু পেজ নিতে হবে, ঠিক আছে? আমি একটু ছোট্ট করে দিই এটা, তাহলে আমাদের পেজ বেরিয়ে আসবে। এইখান থেকে এখানে এসে দেখো কি বলেছে, বলেছে এম এবং 8m ভরের একই ধাতুর দুটি নিরেট গোলককে একই সাথে শান্ত তরলে ফেলে দেওয়া হলো। এদের প্রান্তিক বেগ ভি আর এনভি। তাহলে এন এর মান কত? এখন প্রান্তিক বেগ অবশ্যই ভালো করে বুঝতে হবে, প্রান্তিক বেগ মানে ভিটি টার্মিনাল ভেলোসিটি প্রপোর্শনাল টু আর স্কয়ার হয়, ঠিক আছে? এইবারে তাহলে ভিটি আমি যদি বলি 1 বাই ভিটি আমি যদি বলি 2, এটা মানে r1 স্কয়ার বাই r2 স্কয়ার, কোনো সন্দেহ নেই, বা r1 বাই r2 এটা স্কয়ার, কোনো সন্দেহ নেই স্যার। এই পর্যন্ত তো আমরা বুঝতেই পেরেছি। ঘটনা হচ্ছে r1 আর r2 ভ্যালু তো জানি না। এবার দেখো কারো ভর, দুটো ভর রয়েছে, একটা ধরে নাও m1 is equal to capital M and m2 is equal to 8 capital M। তাহলে এদের আয়তন কি হবে? আয়তনের অনুপাত বা এদের ভরের অনুপাত, ওজনের অনুপাত। তাহলে যদি আমি এরকম করি, ওজনের অনুপাত বের করতে চাইছি, ঠিক আছে? ওজনের অনুপাত মানে কি ভালো করে বুঝবে, রো যদি ঘনত্ব হয় তাহলে m বাই ভি, তাহলে রো ইন্টু v1 ইন্টু জি বাই রো ইন্টু v2 ইন্টু জি। যেহেতু দুজনে একই ধাতু, তাহলে এদের ঘনত্ব সমান, জি জিও কেটে গেল। তাহলে v1 বাই v2, v1 মানে 4/3 পাই r1 কিউব বাই 4/3 পাই r2 কিউব, এটা সমান কত? উপরে m নিচে 8m, তাহলে m আউট হয়ে গেল। তাহলে এইটাও আউট, এইটাও আউট, ভালো করে বুঝো। তাহলে r1 বাই r2 এটা সমান 1 বাই 8, এটাকে এইভাবে করতে হবে, এখানে দুটো কিউব থাক ইজ ইকুয়াল টু 1 বাই 8, এটা সমান 1 বাই 2 কিউব। তাহলে সবাই যদি কিউব উঠে যায়, অতএব আমরা কি পাচ্ছি গো? অতএব আমরা বলতে পারি r1 বাই r2 এটা ইজ ইকুয়াল টু 1 বাই 2। খেয়াল রাখো, এই ভ্যালুটাকে এই জায়গায় ব্যবহার করতে হবে। অতএব vt বাইরে 1 বাই vt বাইরে 2, এটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 1 বাই 2 তাদের স্কয়ার, এটা সমান 1 বাই 4। কথা বোঝা গেল? তাহলে অনুপাত কি এলো গো? অনুপাত এলো n এর ভ্যালু 4। এবারে এইটা একটা বেগ হচ্ছে, এইটা ইজ ইকুয়াল টু, তুমি বলতে চাইছো v বাই 4v, সরি nv, v বাই 4, সরি nv ইজ ইকুয়াল টু nv। তাহলে এখানেও vv কেটে দাও, তুলনা করে আমরা কি বলবো? তুলনা করে পাই।
কি n is equal to 4, ঠিক আছে, তুলনা করে পাই n is equal to 4। বুঝতে পেরেছো সবাই? আরে বলো। আচ্ছা, এই গেল এই গেল এই গেল। দেখি আরো একটা অঙ্ক আমরা সেট করতে পারি কি, ঠিক আছে, যদি এরকমটা হয়। চলো পেজ চেঞ্জ করি। দিস ইজ দ্য লাস্ট অঙ্ক আজকের জন্য, এবং আশা করছি তোমরা পারবে, এমন কিছু কঠিন বিষয় নেই। আরে এটা আপডেট দিল না কেন? ওগুলো তো সঙ্গে সঙ্গে আপডেট দিল, কি সমস্যা হচ্ছে এটা? তো বইই আপডেট দেয়নি তো বলো। ফোনে দেখুন কেন এরকমটা হচ্ছে? দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আপনি গুগল ফটোস খুলুন, গুগল ফটোজে গেলাম, দিয়েছে ওখানে। আপডেট দিলে কি ওঠে রে? ওই নিচে একটা টিক মতো, ফটোটার নিচে একটা টিক মতো অপশন থাকে। কোন ফটোর নিচেই তো নেই। না না, রিসেন্ট যেগুলো তুললেন ওর তলায় থাকে। কি করলে যে গুগলে আপডেট হয় না, এটা আমার জানতে হবে। আচ্ছা চলো, সবাই অধৈর্য হয়ে পড়ছে, যদি এসে গেল তো এসে গেল, ঠিক আছে, না হলে আমরা আবার পরে এটাকে করছি। দেখি আরেকবার ট্রাই করি। ওটা দিল না, কি হলো বলতো? দেয়নি, তাহলে ছেড়ে দিই ক্লাসটা নাকি? অঙ্কটা আমি মুখে লিখিয়ে দিচ্ছি, খাতায় লেখ, পালিয়ে যাবে না, অঙ্কটা খাতায় লেখ লেখ। লেখো একটি নলের, লেখো লেখো, একটি নলের যে দুই বিন্দুতে ভেঞ্চুরিমিটার যুক্ত, সবাই লিখছো তো? সবাই একবার হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, একটি হ্যাঁ, স্যার। নলের যে দুই বিন্দুতে ভেঞ্চুরিমিটার যুক্ত, সেখানকার ব্যাস যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। এখান থেকে ক্ষেত্রফল বের করে নিতে হবে, ঠিক আছে? ওই বিন্দুদ্বয়ের চাপের পার্থক্য P1 মাইনাস P2 বলছে 5 সেন্টিমিটার জলস্তম্ভের সমান। নল দিয়ে প্রতি সেকেন্ডে কত আয়তন জল নির্গত হচ্ছে তা নির্ণয় করো। নল দিয়ে প্রতি সেকেন্ডে কত আয়তনের জল নির্গত হচ্ছে তা নির্ণয় করো। স্যার ব্যাসটা এবার বলবে 10 সেন্টিমিটার।
প্রথম থেকে বলছি, একটি নলের যে দুই বিন্দুতে ভেন্টুরিমিটার যুক্ত সেখানকার ব্যাস যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। ঠিক আছে। দাঁড়ি ওই বিন্দুদ্বয়ের চাপের পার্থক্য 5 সেন্টিমিটার জলস্তম্ভের সমান। দাঁড়ি নল দিয়ে প্রতি সেকেন্ডে কত আয়তনের জল নির্গত হচ্ছে তা নির্ণয় করো। আচ্ছা, একটা কোশ্চেন আমি বলছি, রেনল্ড সংখ্যার তাৎপর্য কি? কে বলবে? আমি যাকে জিজ্ঞেস করবো সে যেন বলতে পারে। ঠিক আছে, আমি দেখে নিই একবার, ক্লাসের লিস্টটা খুলি। আচ্ছা, গোপীনাথ চৌধুরী, এটা কে? স্যার আমি হিরণ চৌধুরী স্যার। হিরণ বলো তো। এই রেনল্ড তাৎপর্য হুম, স্যার হবে না স্যার। আচ্ছা, ফুলেশ্বরী নাইয়া। স্যার আমি মন্দিরা। মন্দিরা বলতে পারবে? না স্যার। আচ্ছা, প্রজ্ঞা সান। স্যার আমি বৃথা। বলতে পারবে? না স্যার। আসছি। সমীর মণ্ডল। হ্যাঁ স্যার আমি, বলুন। ওটা বল। স্যার মনে নেই। হবে নাকি রে? এরপরে মনীষা দাস। স্যার তাৎপর্য বলতে ওটা রেনল্ড সংখ্যা তো একটি মাত্রাবিহীন এককবিহীন একটি রাশি। বেশ, রেনল্ড সংখ্যার তাৎপর্য বলতে তোদের খাতায় লেখা আছে, দেখ। একটা তরল প্রবাহের ধরন নির্ধারণে সাহায্য করে। না 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 না, যে সংখ্যাটা কোনো তরলের ক্ষেত্রে ক্যালকুলেট করে তুই দেখলি যে সেটা ধারারেখা হবে নাকি বিক্ষুব্ধ হবে। যদি সংখ্যাটা 2000 এর নিচে হয় তাহলে সেটা ধারারেখা, যদি সংখ্যাটা 3000 এর উপরে হয় তাহলে সেটা কি হবে? তোর বিক্ষুব্ধ। যেহেতু সংখ্যাটার ভ্যালু 2300, এবার 2000 থেকে 3000 এর ভেতরে যদি কোনো সংখ্যা হয় সেটা ধারারেখাও হতে পারে, বিক্ষুব্ধ হতে পারে, বা তুই এরকম বলতে পারিস যে সেটা ধারারেখা থেকে বিক্ষুব্ধ প্রবাহে পরিণত হচ্ছে, এরকম একটা অবস্থা। তোদের ওখানে লেখানো আছে, দেখ সম্পূর্ণটা। 1000 এর নিচে হলে কি, 1500 এর উপরে হলে কি, কথা বোঝা যাচ্ছে? বা 1000 এর নিচে লেখা আছে, 1000 এর উপরে লেখা আছে, এরকম একটা। অরিত্র ঘোষ শুধু লাইক দিচ্ছে, বেটা তুই বলতে পারলি না কেন? আমাকে জিজ্ঞেস করেননি। তুই বুঝতে পেরেছিলি যে এটা হবে? না, তাৎপর্য ওই দুটোই বলতে হবে, যে 1000-এর কম আর 1000-এর বেশি, ওটা বুঝি। হ্যাঁ, ওইটা বললেও হয়ে যেত, ওইটা বললেও হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাদের একটা কথা বলি, 1 মিনিট। আমার কি পরীক্ষার ডেট দেওয়া হয়েছে তোমাদের? না স্যার। না স্যার। এরপরে বলো, এরপরে আমি কবে ডেকেছি, মানে কবে, ডেটটা কবে? শুক্রবার বিকেলে। শুক্রবার বিকেলে, বেশ। তার আগে একটা অনলাইন ক্লাস হবে তো মঙ্গলবার। আজকেরই তো মঙ্গলবার, আজকেরই তো হবে তাহলে। ও আচ্ছা, অনলাইন ক্লাস সবার জন্য, ওটা ওই এই চ্যাপ্টারটা পড়াচ্ছি, ওইখান থেকে একটু পড়াবো, দেখছি আমি। চলো তাহলে আজকেই তো, আজকেই তো মঙ্গলবার, ঠিক আছে, তাই হবে। ঠিক আছে, রেখে দিই এখন। আমি কিন্তু খাতা দেখবো সবার, ঠিক আছে? চলো, গুড মর্নিং, বাই সবাইকে।